লাইট দেখা যাচ্ছে? চেষ্টা দেখা যাচ্ছে। আজকে অ্যাটেন্ডেন্স কম কেন তো? আচ্ছা, গত ক্লাসে আমরা যেখানে এসে শেষ করছিলাম, আমি যদি একটু রিপিট করতে চাই। এখানে আমরা বলছিলাম যে যখন তুমি মাল্টিপল টাইপ অফ হিট ট্রান্সফার একটা সিস্টেমের মধ্যে কাজ করবে, তখন তোমার জন্য সেটা excuse me, সে তোমার জন্য আলাদা করে সিস্টেমের কোনো ক্যালকুলেশনের ওয়েতে কোনো চেঞ্জ আসবে না। তুমি সবগুলোকে রেজিস্ট্যান্সের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবে, এবং যতবার রেজিস্ট্যান্স তুমি পাবা, সেটা কনভেকশনের জন্য হোক কন্ডাকশনের জন্য হোক, তুমি রেজিস্ট্যান্স গুলো সুন্দর করে আইডেন্টিফাই করবা, করে তারপর তোমার সার্কিটের ডায়াগ্রামের মতো ডায়াগ্রাম রেডি করে দেন তুমি ওইটা আহ ইয়ে করবা, ইয়ে মানে সলভ করার চেষ্টা করবা। তো তারপরে যেটা বলছিলাম যে যদি এরকম মাল্টিপল মিক্স এন্ড ম্যাচ টাইপের রেজিস্ট্যান্স চলে আসে তোমার, এরকম সিচুয়েশন দেখা যায় যে অনেক সময় এত এত ডিটেইলে ক্যালকুলেশন না করে পুরো জিনিসটাকে একটা রেজিস্ট্যান্স এবং একটা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট দিয়ে অনেক সময় প্রকাশ করে, যেটাকে বলছি আমরা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যেটা বললাম যে আহ, এখানে ইউ দিয়ে আমরা প্রকাশ করলাম, তোমরা স্লাইডে যে দেখতে দেখতে পারতেছো। তো আর টি ওভারঅল যেটা, সেটা হচ্ছে টেম্পারেচার একেবারে শুরুতে একেবারে শেষে। তোমাদের ছবিতে যে স্লাইডে যে ছবিটা দেখা যাচ্ছে, সেখানে টি ওভারঅল হবে টি এ মাইনাস টি বি, একেবারে দুই শেষ মাথা শুরুর মাথার ডিফারেন্সটা। আর ইউটা হবে তিনটা হিট ট্রান্সফারের মোডের জন্য ক্যালকুলেট করা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। এবং ইউ কিভাবে ক্যালকুলেট করে সেটাও বলছিলাম, যে জাস্ট ইয়ে করলেই হয়, রেজিস্ট্যান্স গুলো যোগ করে ইনভার্স করলেই হচ্ছে তোমার। এবং এটাকে আমরা আর ভ্যালু বলে একটা টার্ম আমরা পড়ছিলাম, যে রেজিস্ট্যান্স গুলো এরিয়া ছাড়া যে টার্মটা, সেটা ইকুইভ্যালেন্ট টু ইনভার্স অফ ইউ আর কি। সো এইটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে কথা বলছিলাম। এখন সেম কনসেপ্টে যদি আমি বলি যে 3 লেয়ারের হিট ট্রান্সফারের জন্য এখন আমি একটা রিয়েল লাইফ সিচুয়েশন চিন্তা করি। একটা পাইপের মাঝখান দিয়ে ফ্লুইড এ যাচ্ছে, ঠিক আছে? তোমরা হিট এক্সচেঞ্জার করবা, থ্রি হিসেবে সেশনাল করবা, এই মুহূর্তে তোমাদের হয়তো হিট এক্সচেঞ্জার কতটুকু দেখার স্কোপ হচ্ছে আমি জানি না। বাট হিট এক্সচেঞ্জার, এটা যে হিট এক্সচেঞ্জার দেওয়া, এই হিট এক্সচেঞ্জারটা হলো এরকম যে দুইটা পাইপ ডায়ামিটার ছোট বড় আছে, একটার ভিতরে একটা ঢোকানো আছে। তো ছোট পাইপটার ভিতর দিয়ে একটা ফ্লুইড যাচ্ছে, আর দুই পাইপের মাঝখানের এরিয়াটা দিয়ে একটা ফ্লুইড যাচ্ছে, এবং তারা হিট ট্রান্সফার করবে। একটা হট একটা কোল্ড হবে, তো তারা হিট ট্রান্সফার করবে। তো এখানে ছবিতে দেখাচ্ছে ফ্লুইড এ একটা, যেটা হলো মাঝখানের টিউব দিয়ে যাচ্ছে, আর ফ্লুইড বি যেটা হচ্ছে দুই টিউবের মাঝখানের গ্যাপটা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি যদি এইটার জন্য আমি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে চাই, তাহলে আমি কি করব? এখানে আমাকে একটু বলো যে রেজিস্ট্যান্স এখানে কয়টা রেজিস্ট্যান্স আসতেছে। কেউ একজন অ্যান্সার দাও। ভুল সঠিক পরে দেখবো, যা মনে হচ্ছে সেটাই বলো। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো? আওয়াজ 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 যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তো কেউ আওয়াজ করতেছো না কেন তোমরা? না বুঝলেও তো বলবা যে বুঝি নাই, আর বুঝলে তো একটা অ্যান্সার দেবা, ভুল সঠিক যেটাই হোক, কিছু একটা তো রেসপন্ড করতে হবে। আমি তো চেহারা দেখতেছি না, আমি তাহলে ভিডিও অন করে ক্লাস করাইতে হবে এরকম করলে।
বলো, না বুঝলেও বলো, কোশ্চেনের অ্যান্সার দিলেও দিতে পারো। ভুল আমি যখন এরকম পড়ানোর মাঝখানে কোশ্চেন করি, আমি কিন্তু এক্সপেক্ট করি না যে তুমি এটার অ্যান্সার জানো। তুমি এটার অ্যান্সার জানলে আমার ক্লাসে আসার তোমার দরকার নাই। তুমি জানো না ধরে নিছি, দু একজন জেনে ফেলতে পারো, দু একজন আগে থেকে বই টই উল্টায় হয়তো দেখে থাকতে পারো, বা অনেকে হয়তো কমন সেন্সে কারেক্ট অ্যান্সার দিয়ে দিতে পারো। বাট অনেকেই ভুল অ্যান্সার দিবে, এটা আমি ধরেই রাখতেছি। সো ইটস ফাইন ভুল অ্যান্সার দিলে। আমাকে বলো, এরকম সিচুয়েশনে কয়টা রেজিস্ট্যান্স আসবে? এখান থেকে হট ফ্লুইড যাচ্ছে, ধরো এখান থেকে কোল্ড ফ্লুইড যাচ্ছে, তাইলে এখান থেকে হিটটা অ্যাকচুয়ালি এদিকে যাবে। কথার কথা, যদি উল্টা ফ্লুইড হয় তাহলে ডিরেকশন চেঞ্জ হবে, বাট তার জন্য তোমার ক্যালকুলেশনে কোনো কিছু আসবে যাবে না। বলো কয়টা রেজিস্ট্যান্স হবে? আর তিনটা হবে। কি হতে পারে তিনটা? হ্যাঁ হ্যাঁ, বলো দেখি তিনটা কি কি হতে পারে। তিনটা যখন বলছো, যে তিনটা ভাবছো সেই তিনটাই বলো, ভুল সঠিক পরে দেখবো। স্যার এখানে একটা মনে হয় যে মাঝখানের যে সিলিন্ড্রিক্যাল এরটার মনে হয়, আর উপরের দুইটা সারফেসের দুইটা। না, মানে আমি এই ছবিটা স্যার দিয়ে তোমাদের প্রথম হচ্ছে দেখাই। ফ্লুইড এয়ার থেকে, মানে হচ্ছে ফ্লুইড এয়ার থেকে হচ্ছে রেডিয়ালটার মাধ্যমে হচ্ছে কনভেকশন হবে, দেন হচ্ছে ওই সারফেসে যাবে রেডিয়াল কন্ডাকশনের মাধ্যমে, পরেরটা আবার ফ্লুইড বিতে যাবে হচ্ছে কনভেকশনের মাধ্যমে। আচ্ছা, পরের অ্যান্সারটা ঠিক আছে। পরের অ্যান্সারটা টোটালি রেজিস্ট্যান্স তিনটাই হবে। প্রথমে ধরো হট ফ্লুইডটা, এই হট ফ্লুইডের সেন্টারে ধরো তোমার টেম্পারেচার একরকম, সাইডে একরকম থাকবে অবভিয়াসলি, যেহেতু তার ওদিকে সে একটু কুল জায়গা পাবে সেই জন্য। সো এই হট ফ্লুইডের সেন্টার থেকে এই ওয়াল পর্যন্ত হিট আসতে একটা কনভেকশন হবে। তারপরে ওয়ালটা ক্রস করতে হলে, এই ওয়ালটা ক্রস করতে হলে কন্ডাকশন দিয়ে ক্রস করতে হবে। ক্রস করার পর এই পাশে যে আবার একটা ফ্লুইড পাবে, সেই ফ্লুইডটা আবার, যেহেতু ফ্লুইড ফ্লো হচ্ছে দুটাতেই, এখানে আবার কনভেকশন হবে। এখন তুমি যদি আরো ফার্দার চিন্তা করো, তাহলে এই কনভেকশনের পর এই ওয়ালে আবার কন্ডাকশন হবে, তারপর বাইরে যদি এয়ার থাকে এয়ারে কনভেকশন হবে। তো অ্যাকচুয়াল সিচুয়েশনে তাই হবে। But এখানে যে ছবিটা দেখানো তাতে হলো যে এয়ার এর কথা আমি জানি না, এই ওয়ালের ডেসক্রিপশন আমি জানি না। তো এই দুইটার মধ্যে মানে পুরা কিউ কিন্তু একই হবে, ঠিক আছে? জয়টা ওয়ালই ভেদ করে পার হোক, এই কিউ কিন্তু ফিক্সড। তো তোমার কাছে যদি দুইটা ফ্লুইডের ইনফরমেশন থাকে এবং একটা ওয়ালের ইনফরমেশন থাকে, তো তুমি ক্যালকুলেট ওইটুকের মধ্যে করে কিউ বের করতে পারবে, সমস্যা নাই তোমার। তো পরেরটার জন্য করলেও তোমার কিউ বের হবে। আমরা কিন্তু লেয়ারে লেয়ারে হিট ট্রান্সফার যখন অঙ্ক দেখলাম, একটু আগে আগে দেখলাম, তখন কিন্তু আমরা দেখছি যে যখন মাল্টিপল লেয়ার থাকে, প্রত্যেকটার মাঝখান দিয়ে যখন কিউ যায়, আমি ফার্স্ট লেয়ার ক্যালকুলেট করে যে কিউ পাবো, সেকেন্ড লেয়ার ক্যালকুলেট করে সেই কিউই পাবো, ডিপেন্ডিং অন কোন ইনফরমেশন আমার কাছে অ্যাভেলেবল, সেই জন্য আমি সেই লেয়ারটা পিক করি আর কি। তো এইখানে তোমার এই ডেসক্রিপশনে যেটুকু আপাতত তোমার ডেসক্রিপশন যেটুকু দেওয়া, তাতে বাইরের এয়ার বা বাইরের ওয়াল নিয়ে কোনো কথাবার্তা বলা নেই, ধরে নিতে পারো সেটা আমার সিস্টেমের চিন্তার মধ্যে এখন আসবে না। এখন আমাকে এই গরম ফ্লুইড থেকে ঠান্ডা ফ্লুইডে হিট যাচ্ছে, এই সিস্টেমটুকুই কনসিডার করতে হবে। এবং তার জন্য আমাকে প্রথমে কনভেকশন, ভিতরের সাইডে পাইপের ভিতর দিয়ে ফ্লুইড ফ্লো হচ্ছে, কনভেকশন এসে ওয়ালে কিছু হিট দিবে, ওয়ালটার থেকে কন্ডাকশনে ওয়ালের এই সাইড থেকে ওই সাইডে যাবে, এন্ড দেন সেই ওয়ালের ওই পাশ থেকে আবার কনভেকশনে ফ্লুইড যাবে। একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো? না হলে আমি রিপিট করবো, কোনো প্রবলেম নাই, জিনিসগুলো ক্লিয়ার হওয়া জরুরি, ঠিক আছে? দু একজন কারেক্ট অ্যান্সার দিলে বাকিরা ভাইবো না যে তুমি খালি বুঝো নাই, সবাই বুঝছে। তো কোশ্চেন করতে কোনো অসুবিধা নেই। স্যার তাহলে কি একটা কনভেকশন হট ফ্লুইডে আর একটা কনভেকশন কোল্ড ফ্লুইডে হচ্ছে? হ্যাঁ, তুমি যদি হট আর কোল্ড এভাবে নাম দাও, হ্যাঁ হট ফ্লুইড আর কোল্ড ফ্লুইড হচ্ছে, মানে কোন, হ্যাঁ, মানে একটা ফ্লুইডের থেকে কনভেকশনে, তুমি চিন্তা করো যে তুমি
একটা, তুমি যদি একটা 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 করে পাইপ চিন্তা করো, প্রথম ভিতরে পাইপটা চিন্তা করো, বাকি সব ভুলে যাও। এই পাইপের ভিতরে তুমি অনেক হাই টেম্পারেচার একটা ফ্লুইড পাঠাচ্ছ। তো পাইপ যখন এই ফ্লুইডটা যখন যাবে, সে দেখবে যে পাইপের ঠিক সেন্টারে এই ফ্লুইডটা আছে, ফাইন। যত ওয়ালের কাছে যাবে সে দেখবে যে একটু টেম্পারেচার কম পাচ্ছে, বিকজ ওয়ালের ওই পাশটা ঠান্ডা। তো অবভিয়াসলি সে ওয়ালের কাছে গেলে টেম্পারেচার কম হবে। তো সেন্টারে যদি তোমার 100 ডিগ্রি হয়, 2 ডিগ্রি হলেও কমবে ওয়ালের কাছে ফ্লুইডের টেম্পারেচার, তাই না? তো এই যে আর 100 থেকে 98 হলো এই পাইপের ভিতরেই, এটা কিন্তু কনভেকশনে হলো, এবং হিট ট্রান্সফারের ডিরেকশনটা ওয়ালের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেটা আমি কিউ যেভাবে অ্যারো দিয়ে দেখাচ্ছি আর কি। আর সেইটার যদি তোমার ইয়ে হয়, কিউ যদি ওয়ালে যখন তুমি কনভেকশন হবে, তার মানে হলো একটা সার্টেন হিট আইসে ওয়াল পর্যন্ত রিচ করলো, এবং সেই টেম্পারেচার হয়তো বা 90 ডিগ্রি, তখন সে এসে দেখবে আচ্ছা এখানে একটা ওয়াল, তো এখন ওয়ালের ওই পাশটা আরো ঠান্ডা ফিল করতেছে সে, তো ওয়ালের ওই পাশে যাইতে হবে। সে তখন সে কন্ডাকশনের মোডে পাস করবে। পাস করলে ওই পাশে হয়তো বা 98 থেকে কমে 80 হতে পারে, কথার কথা। তো এই পাশে এসে 80 হলো। 80 হওয়ার পর ওই পাশে যে ফ্লুইডটা ছিল, সেই ফ্লুইডটা তো অলরেডি 40 ডিগ্রি ছিল। সে দেখতো যে আরে এই ওয়ালের কাছে ওয়ালের টেম্পারেচার তো 80 ডিগ্রি। তো তখন যেটা হবে যে, আর আমার এভারেজ টেম্পারেচার 40 ডিগ্রি, মানে আমি আমি যেখানে আছি সেখানে, তখন সে ওই 80 ডিগ্রি থেকে ওয়ালের 80 ডিগ্রির আউটসাইডের ওয়াল থেকে হিটটা এই ফ্লুইডের মধ্যে আসবে, এবং ফ্লুইড হিট নিয়ে মুভ করতেছে, যে ওই জায়গা ফাঁকা হচ্ছে, আবার ফ্রেশ 40 ডিগ্রির ফ্লুইড আসতেছে। তো এরকম করে আবার সেটা টেম্পারেচার ড্রপ করবে আর কি। তো এইভাবে হিটটা ট্রান্সফার হবে, চলার পথে যেই মোড চেঞ্জ করতে হয় সেই মোডে চেঞ্জ করবে, এবং ডিরেকশনটা সিলিন্ড্রিক্যাল যেহেতু অলওয়েজ রেডিয়ালি হবে, বিকজ সারফেস এরিয়া 90 ডিগ্রিতে, আমরা যেটা বলছিলাম হিট ট্রান্সফারের ডিরেকশনে 90 ডিগ্রি সারফেস এরিয়া, বা অন্যভাবে বললে সারফেস এরিয়া 90 ডিগ্রি ডিরেকশনে হিট ট্রান্সফার হবে। তো সিনারিওটা কি বোঝা গেছে কিনা? জি স্যার। স্যার হট ফ্লুইডের মাঝখানে স্যার যখন আমার মানে ফ্লুইডটা প্রবাহিত হচ্ছে, এখানে বললেন স্যার কনভেকশন, কিন্তু স্যার আমি এটা তো টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে বলতে পারি, কিন্তু যদি ল্যামিনার হয় তাহলে তো স্যার কনভেকশন হওয়ার কথা না। স্যার কেন ল্যামিনার হলে তো স্যার, বলো কেন? স্যার ল্যামিনার হলে তো স্যার লেয়ার গুলা তো একটা একটাকে ক্রস করতেছে না, তো স্যার যে যার লেয়ারের সামনের দিকে আগাচ্ছে। তাহলে আমার যদি উপর মানে রেডিয়াল একদম মাঝখান থেকে যদি নিচের দিকে ওই লেয়ারটা না আসে, তাহলে তো স্যার সে হিট মলিকুল গুলা নিচে আনতেছে না, তাহলে তো কনভেকশন হওয়ার কথা না। তো এটা কি তাহলে টার্বুলেন্ট ফ্লোর জন্য চিন্তা করবো? না, ল্যামিনারের জন্য কনভেকশন হবে না কথাটা ঠিক না। ল্যামিনারের জন্য কনভেকশন হবে, বাট তোমার লজিক কারেক্ট। আমরা পরে দেখবো ল্যামিনার এবং টার্বুলেন্টের জন্য কনভেকশনের ভ্যালু চেঞ্জ হয়, সেটা আমরা দেখবো পরে। ল্যামিনারে অবশ্যই একরকম হবে, টার্বুলেন্টে অবশ্যই একরকম হবে, কিন্তু তোমাকে কনভেকশনের ব্যাপারটা চিন্তা করো। তুমি ল্যামিনারে তুমি বলছো লেয়ারে যাচ্ছে, হুইচ ইজ ফাইন, কারেক্ট, লেয়ারে যাচ্ছে। এই লেয়ারের টেম্পারেচারটা বেশি, তো তার নিচের লেয়ারে যদি টেম্পারেচার একটু কম থাকে, কথার কথা, ঠিক আছে, তাইলে এখান থেকে ওখানে মলিকুল তো ট্রান্সফার করা দরকার নেই, হিটটা তো সে ট্রান্সফার করতে পারবে। হিটটা ট্রান্সফার করলে যেটা হবে, যে নিচের লেয়ারের ফ্লুইডটা যখন পাস করে যাচ্ছে, মানে তোমার, তখন তোমার যেটা হবে যে, মানে এখানে তো একটা জিনিস মুভ করেছে, একটা জিনিস মুভ করতেছে না, ওয়ালটা কিন্তু মুভ করতেছে না। তো ও যখন হিটটা দিচ্ছে, গরম বা গরম ইয়েটা যখন আসতেছে, সে একটুখানি হিট দিয়ে সে কিন্তু কুল হয়ে এখান থেকে চলে যাচ্ছে, চলে যাওয়ার সাথে সাথে কিন্তু নতুন ফ্লুইড আসতেছে, সে কিন্তু আবার হায়ার টেম্পারেচারে সে কিন্তু আবার হিট দিবে। এমন না যে তোমার আগের ফ্লুইডটা কন্টিনিউয়াসলি হিট দিতে 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 একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে, সে হয়তো খুবই সামান্য একটু হিটই দিবে, কিন্তু সে মুভ করে চলে যাওয়ার মুহূর্তে কিন্তু নতুন ফ্লুইড পাচ্ছে, ফ্রেশ ফ্লুইড, যেটা টেম্পারেচার আবার একেবারে হাই। তো সেটার কথা বলছি, এবং তার জন্য যেটা হবে যে, তোমার এই ল্যামিনার এবং টার্বুলেন্ট হওয়ার কারণে লেয়ারে লেয়ারে ট্রান্সফারের রেটটা ডিফারেন্ট হবে, সেই কারণে হিট ট্রান্সফারের ভ্যালুটা ডিফারেন্ট আসবে, কিন্তু হিট ট্রান্সফার হবে না সেটা ট্রু না আর কি। বিকজ তুমি যখন তুমি আহ, মানে তুমি যদি একেবারে স্ট্যাগনেন্ট থাকতো ফ্লুইড, ধরো থিওরিটিক্যালি মলিকুলও মুভ করতেছে না, তাহলেও তো কন্ডাকশনে হিট ট্রান্সফার হইতো। তো আমি যেটা বলছিলাম যে, এটা প্রথম দিকের ক্লাসে বলছিলাম, মনে আছে কিনা খেয়াল করে দেখো, বলছিলাম যে কনভেকশন যখন আমরা ফ্লুইডের জন্য করি, তখন কিন্তু ওর মধ্যে কন্ডাকশনও ইনক্লুডেড থাকে। কন্ডাকশন ভ্যালুটা কম হয় দেখে আমরা আলাদা করে ক্যালকুলেট করি না, বিকজ কন্ডাকশন হয়ে কিন্তু এই মলিকুল থেকে ওই মলিকুলে যাচ্ছে। কনভেকশন হলো মুভ করানোর কারণে পুরো প্রসেসটা মানে ম্যাগনিটিউডটা অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু তুমি যদি মুভ না করতো তাহলেও কিন্তু কন্ডাকশন হইতো আর কি। তো সেটার কথা বলতেছি যে হিট ট্রান্সফার, তো লিকুইডের ফ্লুইডের ক্ষেত্রে কনভেকশন হিট ট্রান্সফারের মধ্যে কন্ডাকশন অলরেডি ইনক্লুডেড আর কি। তো তোমার হিট ট্রান্সফার হবে না, এইটা কোনোভাবেই সম্ভব না, মানে থার্মোডিনামিক্যালিও সম্ভব না যে একটা হাই টেম্পারেচার আছে আর একটা লো টেম্পারেচার আছে, কিন্তু মুভ করতেছে না বলে হিট ট্রান্সফার হবে না, এটা থার্মোডিনামিক্যালি কি পসিবল? স্যার আমি বলতেছিলাম যে মানে ভিতরে কনভেকশন হয় কন্ডাকশনের কথা বলতেছিলাম, যেহেতু ল্যামিনার ফ্লো হচ্ছে তাহলে তো স্যার কনভেকশন হওয়া সম্ভব না,
তাহলে কন্ডাকশনে হচ্ছে ফ্লোটা, আমি এটা বলতে চাচ্ছিলাম। না না, কনডাকশনে তো হচ্ছে ফর শিওর, কনভেকশনে হবে না এটা আমি বলতেছি না। এই জন্য যে কনভেকশনের ব্যাপারটা কি হবে আমি আবার বলতেছি, কনভেকশনে হবে কম হবে, কম্পেয়ার টু টার্বুলেন্স কম হবে। এই জন্য বলতেছি তুমি ল্যামিনার যে কনসেপ্টটা বলতে সেটা হচ্ছে একটা পার্টিকেল একটা সার্টেন ভেলোসিটিতে একটা লেয়ারে স্লোলি মুভ করে যাচ্ছে, কোনো রকম তার ভেরিয়েশন নেই, ঠিক আছে। সে যখনই আরেকটা পার্টিকেলকে দেখবে যে আহ তার থেকে হায়ার বা লোয়ার টেম্পারেচারে, তখন তার মধ্যে ইনিশিয়ালি তো কন্ডাকশনে হিট ট্রান্সফার হবে, কিন্তু হওয়ার সাথে সাথে যেটা হবে যে ও তো মুভ করে চলে যাচ্ছে, মুভ করে চলে গেলে কি হবে, মুভ করে চলে গেলে ওকে আলাদা মানে নতুন করে যে আবার হিট আসতেছে। তো এই যে মুভ করে চলে যাওয়ার কারণে যে কন্ডাকশনের হিট ট্রান্সফারের রেটটা বেড়ে যাচ্ছে, এইটা তো কনভেকশনের জন্য হচ্ছে, আমি সেটা মিন করতে যাচ্ছি আর কি। যে যদি সে মুভ না করতো, খালি ফিক্স থাকতো, তাহলে কন্ডাকশন যেটা হইতো, আর মুভ করার জন্য যদি কন্ডাকশন হয়, দুইটার ভ্যালু তো এক হবে না, বিকজ ড্রাইভিং ফোর্স তুমি কন্টিনিউয়াসলি ড্রাইভিং ফোর্স চেঞ্জ করে দিচ্ছ। আদারওয়াইজ তো তোমার কন্ডাকশনে ড্রাইভিং ফোর্স একই থাকতো। ফর এক্সাম্পল তুমি যদি কন্ডাকশন চিন্তা করো, না পিওর কন্ডাকশন, ফ্লুইড টুইড বাদ দাও, একটা ঠান্ডা মেটাল একটা গরম মেটাল লাগানো আছে, লাগাইলা হিট ট্রান্সফার হইলো, তুমি কন্টিনিউয়াসলি ঠান্ডা মেটাল বদলাই দিচ্ছ, একটু লাগাইলা সরাই ফেলা, একটা নতুন মেটাল আনলা, লাগাইলা সরাই ফেলা, নতুন মেটাল আনলা সরাই ফেলা, এইটা ভার্সেস তোমার একটা ঠান্ডা মেটাল আর একটা গরম মেটাল এক জায়গায় লাগায় রাখছো, এটা কি একই হবে? না স্যার। আমি ওইটাই বলতে চাচ্ছি যে ওই যে ফ্লুইডটা মুভ করার কারণে হিট ট্রান্সফার বাড়তেছে, ওই বিহেভিয়ারটার নামই তো কনভেকশন। কনভেকশন ইজ নট সামথিং ডিফারেন্ট, যেটা তুমি মানে কন্ডাকশনের জন্য যেটা বলতেছি যে একটা মলিকুল ভাইব্রেশন হয়ে হয়ে যাবে, কনভেকশন কিন্তু সেইটাকে এক্সেলারেট করতেছে, বিকজ সে ফিজিক্যালি এখান থেকে চলে যাচ্ছে, সেই কারণে এটার নাম কনভেকশন হচ্ছে। তোমার ড্রাইভিং ফোর্সটা সিগনিফিকেন্টলি ইনক্রিজ করে দিচ্ছে। ও যদি মুভটা না করতো তাহলে পিওর কন্ডাকশন হতো এবং সেটার ট্রান্সফার রেট অনেক কম হতো। সে কাইন্ড অফ লাইক ইনস্টলমেন্টে হিট নিয়ে চলে যাচ্ছে, আরেকটা নতুন ইনস্টলমেন্টে আবার হিট নিয়ে চলে যাচ্ছে। এই যে ইনস্টলমেন্টে স্টেপে স্টেপে তুমি কাজটা করতেছো, এই কাজটার কারণেই তো হিট ট্রান্সফারটা বাড়তেছে, এবং এই বিহেভিয়ারটাকেই আমি কম্বাইন্ডলি কনভেকশন বলতেছি। তো এখন তিনটা রেজিস্ট্যান্সের কথা যেটা বলছিলাম, অবভিয়াসলি তিনটা রেজিস্ট্যান্স তোমরা অলরেডি জানো। একটা কনভেকশনের জন্য যেরকম লিখতে হয় এইচ দিয়ে, ওই পাশে এইচ আউটারটার জন্য এইচ এটা দিচ্ছে, ইনসাইডের জন্য এটা দিচ্ছে। আর এখানে কন্ডাকশন সিলিন্ড্রিকাল হলে যেরকম ইকুয়েশন হয় সেরকম ইকুয়েশন লাগছে। এই টার্মগুলোর সাথে তোমরা অলরেডি পরিচিত, তো এখানে নতুন কোনো ইনফরমেশন নাই। এখন আমি যদি বলি তাহলে এটা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যেটা কিউ, সেটা মানে হিট ট্রান্সফার, টোটাল হিট ট্রান্সফার যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে কি হবে, এরকম সিচুয়েশনে সবগুলো রেজিস্ট্যান্স যদি তুমি ইউজ করো, তাহলে টেম্পারেচার হলো একেবারে শুরুটা একেবারে শেষেরটা দিবা, আর মাঝখানে রেজিস্ট্যান্স গুলা যোগ করে, সেটা যেহেতু লিনিয়ারলি কানেক্টেড একটার থেকে একটা, এখানে কোনো প্যারালাল ব্যাপার ঘটে নাই এখন পর্যন্ত, তাহলে তোমাকে এখানে হিট ট্রান্সফার আসবে হলো জাস্ট রেজিস্ট্যান্স গুলো যোগ করে। তো এই জিনিসটার সাথে তোমরা অলরেডি পরিচিত। তো আমি জাস্ট একটা এই এই ইকুইপমেন্টটা খুবই কমন, আমাদের ল্যাবেও তোমরা অনেকবার ইউজ করবা 3-2 তে সেশনাল টেশনাল করতে গেলে, যে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার বলে এটাকে। যে একটা পাইপের ভিতরে একটা পাইপ, যেখানে সিঙ্গেল পাইপের ভিতর দিয়ে একটা ফ্লুইড যাচ্ছে, দুই পাইপের মাঝখানে দিয়ে ডিফারেন্ট একটা ফ্লুইড যাচ্ছে। তো হিট ট্রান্সফার যখন হয় তখন এরকম আরো অনেক লেয়ার পাবা, মানে তোমরা যখন আস্তে আস্তে হিট ট্রান্সফারের ব্যাপারগুলো আরো ইউজ করবে, তখন দেখবে যে এর মধ্যে তোমার এই তিনটা রেজিস্ট্যান্স ইজিলি আরো বেড়ে যায়। কিভাবে বেড়ে যায়, জাস্ট আমি এক্সাম্পল দিই, এখন না লাগবে না, তারপরে বলি। যখন একটা ইন্ডাস্ট্রিতে এরকম হিট এক্সচেঞ্জার চলতে থাকে, দুই পাশে দুই রকম ফ্লুইড, তখন যেটা হয় যে ফ্লুইড থেকে কিছু ইনসলিবল ম্যাটেরিয়াল ওয়ালের গায়ে ডিপোজিট করতে থাকে। তখন 3 মাস ইউজ করার পর দেখা যায় যে ওয়ালের ভিতর সাইডে একটা কোটিং এর মতো হয়ে গেছে, ময়লার কোটিং এর মতো, যেটাকে স্কেলিং বলি আমরা। তো সেটার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কিন্তু মেটালের মতো হবে না। তো তখন যখন তুমি ক্যালকুলেট করবে, তুমি তখন 5টা রেজিস্ট্যান্স পাবা। প্রথমে কনভেকশন, তারপরে হইলো ইনার ওয়ালের ময়লার জন্য একটা কন্ডাকশন, তারপরে ইনার ওয়ালের জন্য কন্ডাকশন, তারপরে আউটার ওয়ালের ময়লার জন্য একটা কন্ডাকশন, তারপরে হলো আউটার ওয়ালের কনভেকশন। তো আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম যে টেকনিক ইজ এক্স্যাক্টলি সেম, ডাজন্ট ম্যাটার তোমার সিস্টেম ডিফারেন্ট কিনা, বাট তুমি যদি অ্যাপ্রোচটা ঠিক রাখো, জাস্ট চিন্তা করো যে আমি যদি হিট হই তাহলে আমার যাওয়ার পথে আমি কি কি ফেস করতে করতে যাব, তাহলে তুমি রেজিস্ট্যান্স গুলো ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। এখানে যেমন এখানে দেখানো হলো যে কিউ ইকুয়াল টু, এখন আমি যদি বলি যে তাহলে এখানে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কি, আমাকে বলো তো এখানে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা কি হবে এই সিস্টেমের জন্য?
বলো, নিচে যে ইকুয়েশনটা ফাইনালি লেখা সেখান থেকেই তো বলতে পারতেছি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কি হবে। স্যার 1/, ওই যে সম্পূর্ণটাই হবে, মানে যেটা আছে ওই যে ওই সম্পূর্ণগুলো যোগফল হবে। আর স্যার মিডল টার্মে শুধু এক গুণ আকারে আসবে আর কি সারফেস এরিয়া, তাহলে এটা ডিসটেন্স পাওয়া যাবে। এটা বলতেছো? স্যার এ গুণ হবে, জাস্ট মানে এই যেটা নিচে। ডান পাশে যেটা লিখলাম সেটা আসলে ইউ এ, তাই তো? জি স্যার। তাহলে এটার সাথে একটা এ গুণ হবে, তাই তো? এখন এখানে এই কোশ্চেনটা, এটার জন্য আমি এটা লিখলাম। কোন এ লিখবো, এ আই না এ নট? একটা পাইপের ক্ষেত্রে তো এ আই আর এ নট আলাদা হবে, সেটা তো বুঝতেছো। খুব সামান্য আলাদা হবে, কিন্তু আলাদা তো হবে। 2πRL, একটা আর একটু ছোট, একটা আর একটু বড়, আউটার ওয়াল আর ইনার ওয়ালের কারণে। তো 2πRL এর ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট হবে। এখন আমাকে বলো এ আই ইউজ করবো না এ নট ইউজ করবো। এখানে আমি এটা লিখে রাখি, নাহলে আবার অনেকে কনফিউজ হয়ে যাবে। এটা কিন্তু ইউ এ ইকুয়াল টু এটা, ঠিক আছে? এখন আমি যদি ইউ বলি, তাহলে আমাকে এ দিয়ে ভাগ করতে হবে। সে এটা কোন এ দিয়ে ভাগ করবে এটা বলো এখন আমাকে। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা নাই। রেক্টেঙ্গেলের ওয়ালে লেয়ারে লেয়ারে যতই যাও তুমি, এরিয়া হয়তো চেঞ্জ হবে না, কিন্তু কার্ভ হওয়ার কারণে সিলিন্ড্রিকালে চেঞ্জ হয়। এখন আমাকে একটা, আবার বললাম যে ভুল আনসার দিলে অসুবিধা নাই, বাট তোমার কমন সেন্স যেটা বলে সেটা বললো। স্যার দুইটার এভারেজ কোন একটা এরিয়া নিলে। ওকে, একজন সাজেশন দিল অ্যাভারেজ, ওকে ফাইন। আর এটাকে মানে আইদার ইউ ওয়ান অর ইউ নট দিয়ে মানে প্রকাশ করলেই তো হয়, একবার এ নট নিয়ে অথবা একবার ইউ এ ওয়ান নিয়ে। ওকে, আরেকটা আইডিয়া পেলাম যে ফ্লেক্সিবল রাখা, আই দিয়ে বা ও দিয়ে যেরকম করা যায়। ওকে, আর আচ্ছা, এখন দেখো যেটা বললাম যে দুইটা আইডিয়াই খারাপ না, অঙ্ক করার জন্য রেজাল্ট হয়তো দুজনেরটাই কারেক্ট হবে। লাস্ট এখন যে কথা বললাম ভেঙে গেল, আমি বুঝিনি, আবার বলো। স্যার হচ্ছে এই যে মানে একবার হচ্ছে আমি ইউ নট দিয়ে প্রকাশ করতে পারি, মানে ওভারঅল কোএফিসিয়েন্ট হচ্ছে মানে ভিতরে ইন্টারনাল দিয়ে, আরেকবার হচ্ছে ইউ ওয়ান দিয়ে মানে বাইরের সারফেস দিয়ে। তো তখন হচ্ছে এ নট কনসিডার করবে ইউনিটের জন্য, আচ্ছা, আদারওয়াইজ এ ওয়ান। ওকে, বুঝতে পারছি, বুঝতে পারছি, এক্সপ্লেনেশন আমি বুঝতে পারছি, ঠিক আছে। এখন আমি একটু বলি তাহলে, যেটা হচ্ছে যে অ্যাভারেজ ক্যালকুলেট করলে, ওকে অ্যাভারেজ তুমি ক্যালকুলেট করতে পারো, সেটাতে তোমার অঙ্ক করার জন্য যে ভ্যালুটা পাবো, মেবি ইট উইল বি প্রিটি অ্যাকুরেট, তো সমস্যা নাই। বাট কনভেনশনটা কি সেটা বলতেছি। কনভেনশনটা যেটা, সেটা হচ্ছে যে এই যে আমি কলম দিয়ে যে ইকুয়েশন লিখছি, এটা তো ঠিক আছে যে এটা তো জেনারেল ইকুয়েশন যে ইউ এ ইকুয়াল টু এইটা, এ কি হবে সেটা নিয়ে আমাদের কনসার্ন। তো কনভেনশন আর প্র্যাকটিসটা হলো এটা ইকুয়াল টু লেখা হলো, এটা ইকুয়াল টু লেখা হলো ইউ নট এ নট অথবা ইউ আই এ আই, ঠিক আছে? এটা লেখার কারণ কি? লেখার কারণ হলো যে তোমাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে তুমি কোন এরিয়া ইউজ করবা। তুমি যদি আউটার এরিয়া ইউজ করো, তাহলে যে ইউ পাবা সেই ইউকে তুমি অবশ্যই ইউ নট লিখতে হবে, খালি ইউ লিখলে হবে না। তুমি যদি ইনার এরিয়া ইউজ করো, তাহলে যে ইউ পাবা সেই কে তুমি ইউ আই লিখবা, সো দ্যাট তুমি যাই করো না কোনো, যে দেখবে সে বুঝতে পারবে যে তুমি কি করছো, তো তোমার রেজাল্টে কোনো সমস্যা কখনোই হবে না। তো আমি যে ইকুয়েশনে লিখলাম,
রেজিস্ট্যান্স গুলার ইনভার্স করে ইট শুড বি ইকুয়াল টু ওভারঅল হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট ইনটু এরিয়া। এখন তুমি যদি এরিয়া বড়টা আউটারটা নাও, তাহলে তুমি এই যে ইউ পাবা সেই ইউটার নাম তোমাকে বলতে হবে আউটার ইউ বা ইউ নট। যদি তুমি ইনার আই ইউজ করো, এরিয়া ইউজ করো, তাহলে তুমি যে ইউটা পাবা সেই ইউটাকে তোমার বলতে হবে ইনার ইউ বা ইউ আই। এই কথাটা অলরেডি তোমাদের সাজেশন আসছে, এখান তোমাদের থেকেই আসছে সাজেশন। সো দিস ইজ দ্য কনভেনশন আর কি। এখন যে বললা যে অ্যাভারেজ করবা, তাকে আমি বলতেছি না যে সে ভুল বলছে, বিকজ অ্যাভারেজ করবে আর যেভাবে করবে তার রেজাল্টের মধ্যে খুব একটা ডিফারেন্স হবে না। বাট অনেক সময় ডিপেন্ডিং অন দ্য থিকনেস অফ দ্য ম্যাটেরিয়াল আর কি। হ্যাঁ, তুমি তো এখন আমার এখানে তোমার পাইপটা তো তোমার অনেক চিকন দেখে তুমি হয়তো এটা চিন্তা করতেছো, বাট পাইপের মধ্যে যদি 5টা 7টা লেয়ার অফ ইনসুলেশন থাকে, তখন একবারে ইনার ইয়ে মানে এরিয়া আর একেবারে আউটার এরিয়ার মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যায়। এবং তখন তুমি যদি অ্যাভারেজ দাও, মাঝামাঝি একটা ভ্যালু পাবা যেটা অ্যাকচুয়াল সিচুয়েশন কোনোটাকে রিপ্রেজেন্ট করবে না, ইনসাইডেরটাও করবে না আউটসাইডেরটাও করবে না, তখন এইটা একটা প্রবলেম হতে পারে আর কি। সেই জন্য এই কনভেনশনটা ইউজ করে যে হোয়াট এভার ইউ আর ডুইং, ডু দ্য কারেক্ট ওয়ান, এবং বলে দাও যে তুমি কোনটা করছো। ইনসাইডের ফিট দিয়ে এরিয়া দিয়ে করতেছি, সো এটা ইনসাইড। তো তুমি যখন ক্যালকুলেশন করবা, তুমি বুঝে নিবা যে আমি কোন এরিয়া ইউজ করি, তুমি সেই এরিয়া দিয়ে তোমার অঙ্ক বাকি ক্যালকুলেশন করবা। আর যদি আউটসাইড করো তো আউটসাইড করবে, এইভাবে আর কি। সো সে তাই যদি আমি যাই, তাইলে যেটা হবে যে এই যে এখানে যদি আমি এ নট মানে আউটার এরিয়া, ফর এক্সাম্পল যদি আমি ইউ নট ক্যালকুলেট করতে চাই, তাহলে এ নট আছে, তার ইউ নট যদি রাখি, তাহলে এই পাশে সবকিছু এ নট দিয়ে ভাগ দিতে হবে। এ নট দিয়ে ভাগ দিলে এ নট কাটা চলে যাবে, আর এখানে এ নট বাই এ আই চলে আসবে। ঠিক আছে? তো এখন আমি যদি ইকুয়েশনটা আবার দেখাই, এই যে ফর এক্সাম্পল ইউ আই যদি করো, তাহলে এ আই ছিল এই পাশে, সেটাকে এই পাশে ভাগ করছো, এইচ আই এর সাথে এ আই ছিল, সেটা কাটাকাটি চলে গেছে। এইচ নট এর সাথে এ নট ছিল, উপরে এ আই আসছে, আর এখানে একটা এ আই আসছে। সিমিলার ভাবে ইউ নট করলে এইচ নট এর এটা কাটাকাটি চলে যাবে, কিন্তু বাকিগুলো কাটাকাটি যাবে না, থাকবে। তো এই দুইটা ওয়েতেই ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট প্রকাশ করা হয়। এবং তোমরা যখন অ্যাকচুয়ালি হিট এক্সচেঞ্জারের ক্যালকুলেশন করবা, ধরো মিড টার্মের পরের চ্যাপ্টার গুলোতে, তখন দেখবো যে ইউআই ইউনট দুইভাবে অঙ্কে ভ্যালু লেখা থাকতে পারে, ইউআই ইকুয়াল টু এত। তো তুমি বুঝবে যে ইউআই ইকুয়াল টু এত, তার মানে এটার সাথে আমি যখন হিট ক্যালকুলেট করবো, এটার সাথে এআই গুণ করে নিলেই হবে আমার। বা ইউ নট ইকুয়াল টু এত, তাহলে আমার এটার সাথে এ নট গুণ করলেই হবে। মানে ওই আই আর ওটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আর কি। বাট বোথ অ্যাপ্রোচেস আর এক্স্যাক্টলি কারেক্ট আর কি, কোনো সমস্যা নেই। ব্যাপারটা কি ক্লিয়ার করতে পারছি? জি স্যার। Yes, sir. আচ্ছা, আর ইউ এ ইকুয়াল টু ইনভার্স অফ রেজিস্ট্যান্স, যেটা আগেও বলছি, আর ইউ ইকুয়াল টু ছিল ইনভার্স অফ আর ভ্যালু। তো এটাও একটু খেয়াল রাখো আর কি। ঠিক আছে? এখানে যেমন এই যে ইউ এ ইকুয়াল টু ইনভার্স অফ রেজিস্ট্যান্স লিখছে, ইউ ইকুয়াল টু ইনভার্স অফ আর ভ্যালু। ঠিক আছে? এর ব্যাপারটা খালি আলাদা, তো এটা একটু কনফিউজ করো না আর কি। যদিও তুমি যখন অঙ্ক করবে, তুমি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করবে, তো তোমাকে আর ভ্যালুর মধ্যে যাইতে হবে না। বাট কোনো কারণে যদি কোনো কোশ্চেনে আর ভ্যালু দিয়ে দেওয়া থাকে, তাহলে বুঝবা যে ওই যে কিভাবে আর ভ্যালু থেকে ইউতে যাবা আর কি। ঠিক আছে? তো আশা করি এইটুকু পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার। ওকে, তাইলে আমরা দেখি পরের স্লাইডে যাই। এটা প্র্যাকটিক্যাল লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, মানে এই ইনসুলেশনের ক্রিটিক্যাল থিকনেস অফ ইনসুলেশন মানে হলো, আমি যদি কোয়ালিটেটিভলি তোমাকে জিনিসটা বলি, যে তোমার একটা পাইপের ভিতর দিয়ে স্টিম যাচ্ছে, তুমি চাচ্ছ যে আমার হিট লস যেন না হয়। তো তাই যদি হয়, তোমার যদি হিট লস না হয়, তাহলে তুমি ওর আউটার ওয়ালে ইনসুলেশন দেবা। এখন ইনসুলেশন তুমি কতটুক দিবা? 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, না 100 মিলিমিটার? মানে এইটা কিভাবে ডিসাইড করবা? এখন এটা কি ডিসাইড করার দরকার আছে বেশি দিলে ভালো নাকি? মানে আমি যদি মনে করি যে আচ্ছা, আন্দাজ করতেছি যে 5 মিলিমিটার লাগতে পারে, ঠিক আছে, আমি 10 মিলিমিটার দিয়ে রাখি, তাতে কি কোনো সমস্যা আছে? কি মনে হয়? স্যার ম্যাটেরিয়াল কস্ট বাড়ে যাবে স্যার, ওকে, প্রোডাকশন কস্টও বাড়বে। ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যাবে, প্রোডাকশন কস্ট বাড়বে। ওকে, এটা একটা আইডিয়া। ওকে, পার্শিয়ালি কারেক্ট। আরো কারণ থাকতে পারে, বলো আর কি, মানে অন্য কেউ যদি আর কি সাজেস্ট করতে চাও।
আচ্ছা, বলি আমি, সেটা হচ্ছে যে ওইটা হয়তো বা তোমাদের কমন সেন্সে নাও আসতে পারে, সেই জন্য বলতেছি যে তোমার নর্মালি ও যেটা অ্যান্সার দিল যে ম্যাটেরিয়াল কস্ট বাড়বে, তোমার খামাখা খরচ বাড়ায় তো কোনো লাভ নেই, হুইচ ইজ কারেক্ট। বাট আরেকটা মেজর রিজন আছে যেটা আমরা অনেকে হয়তো ইনটিউশনে আসবে না, সেটা হচ্ছে যে ইনসুলিন বেশি উল্টাপাল্টা ইনসুলিনের থিকনেস দিলে তুমি আগে যা হিট ট্রান্সফার হতো তার থেকে বেশি হিট ট্রান্সফার হতে পারে। মানে ইনসুলেশন মানে হিট ট্রান্সফার কমানোর বদলে বাড়াইতে পারে। সেটা তোমার কাছে এখন উইয়ার্ড লাগতে পারে, বাট আমি আইডিয়াটা দেখাই তাহলে বুঝতে পারবা। একটা সিম্পল সিস্টেম চিন্তা করলাম যে একটা পাইপ, ঠিক আছে, পাইপের ভিতরে কোনো ফ্লুইড যাচ্ছে, পাইপের একটা থিকনেস দেওয়া আছে, তো পাইপের ইনার ডায়ামিটার আর আই, পাইপের আউটার ডায়ামিটার আর নট। তো আমি এখন এটা যদি চিন্তা করি যে ওইটার জন্য যদি আমি রেজিস্ট্যান্স গুলো ক্যালকুলেট করি, তাহলে ইনসাইডের জন্য আহ, মানে ওয়ালের জন্য তোমার পাইলাম, কন্ডাকশন পাইলাম, যেটা তোমার এখানে লেখা আছে লগারিদমের টার্ম দিয়ে, ঠিক আছে। আর বাইরের ওয়াল থেকে হিট লস হচ্ছে, এয়ার দিয়ে হোক পানি দিয়ে হোক যেটা দিয়ে হোক, তো সেটার জন্য কনভেকশনের ইকুয়েশনটা পাইলাম। তো এই দুইটা রেজিস্ট্যান্স আমি আছে, এই দুইটা রেজিস্ট্যান্সকে আমি যখন ইনকর্পোরেট করবো আমার টোটাল কিউ এর ইকুয়েশন এটা আসলো। তো ধরো এরকম একটা বেয়ার পাইপ, এটা ঠিক আছে, কোনো ইনসুলেশন আমি দেই নাই, এরকম একটা পাইপের ক্ষেত্রে হিট ট্রান্সফারের ইকুয়েশন আমি এভাবে ক্যালকুলেট করলাম। এখন আমার টার্গেট হলো যে আমাকে হিট ট্রান্সফার কমাইতে হবে, সো আমার কিউ এর ভ্যালু ছোট করতে হবে। বাট এখন আমি যদি বলি যে ওকে ছোট করতে করতে কিউ এর ভ্যালু সবচেয়ে কম কত ছোট করতে পারি, ঠিক আছে, তাইলেই তো আমার সেটা বেস্ট ইনসুলেশন, ঠিক আছে, অপটিমাম ইনসুলেশন। তো আমি তাহলে এখন কোন একটা জিনিসের ম্যাক্সিমাম বা মিনিমাম আমরা কিভাবে বের করি? ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো বসাই, মানে যেটাকে ভ্যারিয়েবল চেঞ্জ করে। ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো বসায়। এখন এখানে কিউ কে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো বসাতে হবে। এখন ডেরিভেটিভ কিসের সাপেক্ষে করব? ভেরিয়েবলটা কি হবে? আর এর সাপেক্ষে। আর তো দুইটা। আউটার রেডিয়াস যদি বাইরে ইনসুলেশনটা দেই, আর যদি ইনার রেডিয়াস নিব যদি ভিতরে ইনসুলেশনটা দেই, যেটা চাইবো যেভাবে। আচ্ছা, এটা আর আর আউটার রেডিয়াসে হবে, কারণ হলো আমি যখন ইনসুলেশন দিব আর নটটা বাড়তে থাকবে, ঠিক আছে, যে ভেরিয়েবলটা চেঞ্জ হয় সেই ভেরিয়েবল সাপেক্ষে কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ করি আমরা। তো ইনার রেডিয়াস তো চেঞ্জ হচ্ছে না, মানে আমি যদি ইনসুলেশন ইনসাইডে, এটা একটু উইয়ার্ড কন্ডিশন, বাট হ্যাঁ থিওরিটিক্যালি যদি কোনো কারণে ইনসাইডে ইনসুলেশন দাও তাহলে আর আই হবে, ঠিকই বলছে। বাট আমাদের এখানকার পাইপলাইনের কথা যদি চিন্তা করি, ভিতর দিয়ে কিছু যাচ্ছে, তাহলে আমরা নর্মালি ইনসুলেশন আউটসাইডে দিই। তো সেই ক্ষেত্রে আমাকে ইনসুলেশনের থিকনেস বের করতে হলে আর নটের সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। সেটা করে আমাকে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো সেট করতে হবে। এখন এখানে কতগুলো অ্যাজাম্পশন দেওয়া আছে, সেই অ্যাজাম্পশন গুলো তোমরা দেখতেছো যে স্টেডি স্টেট কন্ডিশন, এগুলো সব ধরো কমন অ্যাজাম্পশন, এগুলো নিয়ে আমি অত ব্যাখ্যা ট্যাখ্যা কিছু করতেছি না। রেডিয়েশন নেগলিজিবল এই সেই আর কি, কনস্ট্যান্ট প্রপার্টি অফ ইনসুলেশন, মানে কন্ডাক্টিভিটির ভ্যালু তো টেম্পারেচার সাথে চেঞ্জ হয়, ধরে নিচ্ছি যে এই সিস্টেমে যতক্ষণ কাজ করবে ততক্ষণ চেঞ্জ হবে না। তো এইসব সিম্পল অ্যাজাম্পশন গুলো করে আমি জাস্ট আমার লাইফটাকে ইজি করলাম আর কি। তো এখন এই ডি কিউ বাই ডি আর নট করতে হবে আমাকে, ঠিক আছে। তো ডি কিউ বাই ডি আর নট যদি আমি করি, তাহলে ডি কিউ বাই ডি আর নট হইলো এরকম একটা জিনিস, ঠিক আছে। তো আমি স্টেপ বাই স্টেপ, মানে একটা স্টেপই খালি যে ফার্স্ট ডেরিভেটিভটা করতে গেলে আমি জাস্ট কাগজে আর করলাম না, লিখে দিলাম, বিকজ এই লেভেলের ডেরিভেটিভ তোমরা করতে পারো, তো সমস্যা নেই, একটা ভেরিয়েবল এখানে আর নট। তো এইটা যদি আমি জিরো করি তাহলে সলভ করলে কি আসে, কেউ একজন আমাকে বলে। আমি আর নট এর ভ্যালু চাই, ঠিক আছে, আর নট ইকুয়াল টু কি আসবে? স্যার কে বাই এইচ। কে বাই এইচ, ওকে, কে বাই এইচ, ওকে। আর কিছু? এইটা যদি ইকুয়াল টু জিরো হয় তার মানে হলো উপরের টার্ম, এই যে এই টার্মটা জিরো, এই উপরের টার্মটা জিরো, উপরের টার্মটা জিরো মানে এটা যদি মাল্টিপ্লাই আছে তার মানে এই টার্মটাও জিরো। এইটা তার মানে আমার আসলে মেইন এটা এইটুকু আমি জিরো দেখাবো, এইটুকু জিরো দেখায় যদি ডান বাম করি তাহলে আর নট ইকুয়াল টু কে বাই এইচ আসতেছে। তার মানে এটা হচ্ছে অপটিমাম রেডিয়াস, যে রেডিয়াসে হিট ট্রান্সফার সবচেয়ে
কি হবে, বেশি হবে না কম হবে, কি মনে হয়? স্যার এখনো শিওর না, কারণ এটার জন্য সর্বোচ্চ হইতে পারে, সর্বনিম্ন হইতে পারে। হ্যাঁ, এটা আসলে সর্বোচ্চ হবে, মানে সেকেন্ড ডেরিভেটিভ করলে বুঝতে পারতো আর কি। বাট এটা আমি এখন প্লটটা দেখাইলে বুঝতে পারবো। নর্মালি এই হিট ট্রান্সফারের প্লটটা এরকম হয়, ঠিক আছে? তো আর তো আমরা ক্রিটিক্যাল থিকনেস অফ ইনসুলেশন সেটাকে বলতেছি যেখানে হিট ট্রান্সফার সবচেয়ে হাই হবে। তার মানে সেটা কিন্তু আমার জন্য সবচেয়ে ভালো ইনসুলেশন না, সেটা আমার জন্য সবচেয়ে খারাপ ইনসুলেশন। তো আমাকে সেইটার বেসিসে ডিসাইড করতে হবে ইনসুলেশন আমি কি করব। এখন এই প্লটটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তার আগে বলি আর নটের ভ্যালু তাহলে কিসের উপর ডিপেন্ড করতেছে? আর নটের ভ্যালু ডিপেন্ড করতেছে যে ম্যাটেরিয়াল দিয়ে তুমি ইনসুলেশন দিবা সেই ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি, আর বাইরের সাইডে যে যেটা দিয়ে আলটিমেটলি কনভেকশন হবে সেই কনভেকশনের এইচ যেটা আর কি। সো তুমি গ্লাস উল দিলে আর নট একরকম, একই সিস্টেম, সব টেম্পারেচার সেম। কোটিংটা কাপড় দিয়ে দিচ্ছ না গ্লাস উল দিয়ে দিচ্ছ না রক উল দিয়ে দিচ্ছ, তার উপর ডিপেন্ড করবে আর নট কত হবে। তার মানে প্রত্যেকটা সিচুয়েশনের জন্য তুমি সবচেয়ে খারাপ সিচুয়েশনটা তুমি আইডেন্টিফাই করতে পারবে আর নটের ভ্যালু দিয়ে। এখন প্লটটা যদি তুমি খেয়াল করো, প্লটটা একটা ছোট ভ্যালু থেকে শুরু করে হাইতে যে আবার ড্রপ করছে। এই যে হাইতে গেল যেটা, এই পয়েন্টটাই কিন্তু আমার সবচেয়ে যেটাকে আমি এইটার যে রেডিয়াস সেটাকে আমি কিন্তু আর নট বলতেছি। এখন এই পয়েন্ট হলে আমার সবচেয়ে বেশি হিট ট্রান্সফার হবে, কিউ ম্যাক্স। এখন চিন্তা করো যে তুমি ফর এক্সাম্পল তোমার পাইপের রেডিয়াসটা তুমি দেখলা যে এই কালো ডট এখানে এই ভ্যালুটা আছে R1 যেটা সেটা, ওকে। এখন তুমি দেখলা যে হিট ট্রান্সফার হচ্ছে, এখন তুমি কিন্তু হিসাব নিকাশ না করেই তুমি কোটিং দেওয়া শুরু করলা বাইরের সাইডে, তার মানে তোমার আর আস্তে আস্তে বাড়তেছে। এবং এই প্লট কিন্তু আমাকে বলতেছে আর যদি বাড়তে থাকে আমার হিট ট্রান্সফারও বাড়তে থাকবে। তো তুমি ইনসুলিন দিলা, দিতে দিতে দিতেছো আর দেখতেছো যে আমার তো হিট লস আরো বেড়ে যাচ্ছে, আমার লাভ হলো কি ইনসুলেশন দিয়ে। তো এই সিচুয়েশনটা কিন্তু ভেরি মাচ পসিবল। এবং এটা কেন হয়, যখন যেটা হয় যে এরকম যখন সিচুয়েশন হয় যে এটা নর্মালি যখন এইচ এর ভ্যালু খুব ছোট হয়, মানে বাইরের সিচুয়েশনটা এমন যে কনভেকশন খুব লো রেটে হচ্ছে, তখন অনেক সময় যেটা হয় যে এই তুমি যখন কোটিং দাও সেই কোটিং এর ইনসুলেশনের প্রপার্টির থেকেও ওর মানে ওই কনভেকশনের কারণে হিট লসটা বেড়ে যায়, বিকজ তোমার এরিয়া বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তোমার কিউ এর এই জিনিসটা ছিল কিউ ইকুয়াল টু এইচ এ ডেল্টা টি, ঠিক আছে? তো যখন তোমার এইচটা অনেক ছোট হয় তখন যেটা হয় যে এই এরিয়াটা ডমিনেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো তখন তোমার যখন কোটিং তুমি বাড়াচ্ছ, যত ঠিক হবে তার মানে 2πRL হিসাবে আউটার এরিয়া সারফেস এরিয়া বাড়বে, এবং দেখা যায় যে একটা সার্টেন টাইম পর্যন্ত হিট ট্রান্সফার বাড়তেছে এবং এটা একটা ম্যাক্সিমাম জায়গায় রিচ করে, দেন এটা আস্তে আস্তে যায় আবার কমতে থাকে। এখন তোমার ইনিশিয়াল পাইপ যদি R1 রেডিয়াসের হয়ে থাকে তাহলে কিন্তু তোমার জন্য খুবই বিপদের কথা, কারণ তুমি তখন দেখবা যে আমি ইনসুলেশন দিলে বেড়ে যাচ্ছে। আর যদি তোমার ইনিশিয়াল পাইপের ডায়ামিটার এরকম কিছু একটা হয় যে এখানে এরকম একটা ডায়ামিটার ধরো এখানে কোথাও আছে তোমার, এখন তুমি যদি ইনসুলেশন দাও আর আস্তে আস্তে বাড়তে থাকবে কিন্তু হিট ট্রান্সফার কিন্তু কমতেই থাকবে, তো তোমার জন্য কোনো সমস্যা নাই। তার মানে তোমার পাইপের রেডিয়াসটা হইতে হবে ক্রিটিক্যাল ইনসুলেশনের থেকে বড়। পাইপের রেডিয়াস যদি ক্রিটিক্যাল ইনসুলেশন থেকে ছোট হয় তাহলে কিন্তু তোমার জন্য সমস্যা। তো ক্রিটিক্যাল, সেই জন্য আমরা যখন অঙ্ক করি তখন আমরা ক্রিটিক্যাল ইনসুলেশন অফ থিকনেসটা আগে বের করি, বের করে দেখি যে ওকে আমি যে পাইপটা ইউজ করছি সেই পাইপের তুলনায় এই আর এর ভ্যালুটা কি আসতেছে, তখন আমি ডিসাইড করি যে আমাকে ইনসুলেশন দিলে আসলে কিছু লাভ আছে নাই। তুমি যদি দেখো যে না আমার ইনসুলেশন দিলে লাভ নাই, আমার এরকম পাইপের এই রেডিয়াসটা হলো R1 আর আমার ইনসুলেশনটা এটা আসতেছে, ক্রিটিক্যালটা আসতেছে এই ভ্যালুটা, তার মানে আমার এত দূর পর্যন্ত আমার যেতে যেতে আমার অনেক হিট লস হয়ে যাবে। তখন তুমি কি করবা, তখন তুমি বলবে ওকে তাহলে আমার ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা আমি চেঞ্জ করবো। ইনসুলেটিং ম্যাটেরিয়াল চেঞ্জ করে তুমি কে এর ভ্যালু চেঞ্জ করবা, কে চেঞ্জ করলে নতুন একটা আননোট পাবা। এরকম করে দেখতে হবে যে তোমাকে তোমার যে অ্যাকচুয়াল পাইপের রেডিয়াস, মানে পাইপের যে রেডিয়াস তার থেকে তুমি ছোট ক্রিটিক্যাল ইনসুলেশন অফ থিকনেসে আনতে পারো কিনা সেরকম ম্যাটেরিয়াল তোমার দিতে হবে। আদারওয়াইজ তুমি যদি তার থেকে ইয়ে দাও তাহলে কিন্তু তোমার হিট লস একটা সার্টেন টাইম পর্যন্ত বাড়বে। এখন অনেকের হইতে পারে যে হ্যাঁ তার রেডিয়াসটা এত কাছাকাছি, ধরো যে এইটুকু তার অ্যাকচুয়াল রেডিয়াসটা ধরো এখানে, তো সে দেখো যে অল্প একটু বাড়াইলে হিট ট্রান্সফার বাড়তেছে বা তারপরে কমে যাচ্ছে, তখন সে বললো ঠিক আছে আমি মোটা ইনসুলেশন দেবো, আমি রেডিয়াসটা এরকম করবো, এই জায়গায় নিয়ে আসবো হিট ইনসুলেশন দিয়ে, তো যাতে আমার পিকের থেকে আবার নামা শুরু করে।
তাহলে কি দাঁড়াবে, তাহলে কিন্তু আসলে খুব একটা লাভ হলো না, বিকজ তোমার ইনিশিয়ালি যা ছিল তাই আইসি দাঁড়াইছে। তোমার হিট ট্রান্সফার হিসাব করলে তোমাকে আরো মোটা বানাইতে হবে। তো আমি বলতেছি না যে তোমার পাইপের ডায়ামিটার এরকম একটা ভ্যালু হলে তুমি খুব, মানে তোমার জন্য একটা অসম্ভব কিছু হয়ে যাবে। না, তোমার জন্য অপশন খোলা আছে, তুমি ইনসুলেটিং ম্যাটেরিয়াল চেঞ্জ করলেই তুমি ক্রিটিক্যাল ইনসুলেশনের ভ্যালুটা চেঞ্জ করতে পারবা। এবং তার উপর বেস করে তুমি তোমার সুবিধা মতো তখন তুমি ডিসাইড করলে ওকে তাহলে আমি এই ম্যাটেরিয়ালটা ইনসুলেশন দিব, বিকজ এই ম্যাটেরিয়ালটা যদি আমি অ্যাড করতে থাকি তাহলে হিট লস, মানে হিট ট্রান্সফার কমতে থাকতেছে। তো এইভাবে আমি ক্রিটিক্যাল ইনসুলেশন অফ থিকনেস ইউজ করতে পারি আর কি। এখন কথাটা কারো কাছে যদি কনফিউজিং হয় আবার বলো, আমি এক্সপ্লেন করতে পারি, কোনো সমস্যা নেই। বাট ক্রিটিক্যাল ইনসুলেশন অফ থিকনেস ইজ ভেরি মানে হ্যাঁ ক্রিটিক্যালি আসলে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার আমাকে যদি মানে একটা ডিজাইন করতে বলা যায়, অ্যাটলিস্ট একটা মানে ফ্লাক্স এর কথা বলি, ওই যে চা রাখার জন্য, হুম হুম। তাহলে স্যার আমি আউটার রেডিয়াসটাকে সেম রাখে ভিতরেরটাকে চেঞ্জ করে দেখতে পারি না? মানে যে ভিতরের কোনটাতে কস্ট কম হবে, বেশি হবে? না, ভিতরেটা তো চেঞ্জ করতে পারো, সেটা তো সমস্যা না, কিন্তু নর্মালি যেটা হয় যে তোমার মেইন স্ট্রাকচারটা তো অলরেডি বানানো থাকে। তোমার হঠাৎ করে মনে হলো যে আরে আমার এই স্ট্রাকচারতে অনেক হিট লস হচ্ছে, এখন আমাকে ইনসুলেশন দিতে হবে। তো স্ট্রাকচারে নর্মালি কিন্তু আমরা চেঞ্জ করার খুব একটা স্কোপ পাই না, যদি না তুমি একেবারে ডিজাইন লেভেলে শুরু করো আর কি। ডিজাইন লেভেলে যদি শুরু করো যে আমার স্ট্রাকচারটাও বানানো নাই, সেই ক্ষেত্রে তুমি তো ইচ্ছা করলে তুমি রেডিয়াস বা ডায়ামিটার আগেই তুমি চেঞ্জ করে নিতে পারো, তাই না? যেন ক্রিটিক্যাল ইনস্টলেশন অফ থিকনেসের ভেজাল তোমার পড়তেই না হয়। বাট আমি বলছি যে যদি তোমার অলরেডি একটা পাইপ বা ফ্লাস্ক বা কিছু একটা অলরেডি আছে, তুমি দেখতেছো যে এটাতে কাজ হচ্ছে না, আমাকে ইনসুলেশন দিতে হবে, এর এখন নর্মালি তো এইসব সিস্টেম আমরা ইনার ওয়ালে দিতে পারি না, কিছু দিতে হলে আউটার ওয়ালে দিতে হয়। আউটার ওয়ালে যখন যখন তুমি দিবা, তখন তোমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে যে ওকে আমি আউটার ওয়ালে দিব যে এটা আসলে আমি 1 মিলিমিটার 2 মিলিমিটার দিলে লাভ হবে না লস হবে। তো সেই জন্য তুমি ম্যাটেরিয়ালের প্রপার্টি ইউজ করে আর নটটা বা ক্রিটিক্যাল ইনসুলেশন অফ থিকনেসটা বের করে নেবা। বের করে তখন তুমি তোমার অ্যাকচুয়াল এক্সিস্টিং সিস্টেমের ডায়ামিটারের সাথে কম্পেয়ার করে তখন তুমি ডিসাইড করবা যে ওকে আমি ইনসুলেশন দিব কি দিব না। আর তুমি যে কনসেপ্টের কথা বলতো ফ্লাস্কের কথা, যে তুমি যদি ডিজাইন ফেজেই থাকো যে ফ্লাস্ক এখনো বানানোই নেই, ফ্লাস্কের ডিজাইন করতেছো, সেক্ষেত্রে তুমি ফ্লাস্কের ডায়ামিটারই তুমি মডিফাই করে দিতে পারো, তোমার তো এত কষ্ট করার কোনো দরকার নেই। কথাটা বুঝতে পারছি? জি স্যার। আমাদের এই প্রবলেমটা আসতেছে এই সিস্টেম গুলোর জন্য, যে সিস্টেম গুলো অলরেডি এক্সিস্ট করে। তো আমি অ্যাকচুয়াল ডায়ামিটারে হাত দিতে পারতেছি না, ইনসুলেশন দিয়ে ডায়ামিটার চেঞ্জ হচ্ছে যেগুলা, সেগুলোর ক্ষেত্রে এই হিসাবটা তোমাকে করতে হবে। বাট যেটা তুমি জিনিসটা কোন একটা ম্যাটেরিয়াল তুমি যেটা মানে ম্যানুফ্যাকচারিং করো নাই এখনো, সেটা তো তুমি তোমার লিবার্টি, টোটালি লিবার্টি আছে যে তুমি ফ্লাস্কটা কি 6 ইঞ্চি ডায়ার ফ্লাস্ক বানাবা না 10 ইঞ্চি ডায়ার ফ্লাস্ক বানাবা, সেটা তখন তুমি নিজেই ডিজাইন করতে পারবা। মানে ওই ক্ষেত্রে তো তোমার পুরো ইন্ডিপেন্ডেন্সটা থাকতেছে। ইন্ডাস্ট্রিতে কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্সটা সবসময় থাকবে না, কারণ তোমার একটা সিস্টেম কাজ করতে করতে কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা প্রচুর পরিমাণে লিক টিক হচ্ছে, তখন তোমাকে বলতে হলে বললো যে এখন এটা ইনসুলেশন দিয়ে তাতে এটাকে কোনোভাবে ঠিক করো। তখন তোমাকে ক্যালকুলেট করতে হবে যে তুমি মেইন ইকুইপমেন্টটা তো হাত দিতে পারবা না, ইকুইপমেন্টটা তো সাইজ বানানোই আছে অলরেডি। তো এখন তুমি ইনসুলেশন কি দিয়ে দিবা, কত মোটা দিবা, সেগুলোর জন্য তোমার ক্রিটিক্যাল ইনসুলেশন অফ থিকনেস অফ ইনসুলেশন। তো মানে ইনটিউশন অনুযায়ী জিনিসটা তোমার কাছে একটু আজব লাগতে পারে যে ওকে আমি একটা জিনিস দিয়ে আটকাচ্ছি, তারপরও কেন হিট ট্রান্সফার বাড়তে পারে। ম্যাথমেটিক্যালি যখন তুমি চিন্তা করবা তখন তোমাকে চিন্তা করতে হবে যে তুমি যেটা আটকাচ্ছ সেটা যতটুকু আটকাচ্ছে তার থেকে বেশি পরিমাণ যদি সারফেস এরিয়া হিসেবে কন্ট্রিবিউট করে ফেলে কনভেকশনে, তাহলে কিন্তু কন্ডাকশনের থেকে ওখানে কনভেকশন যদি পাওয়ারফুল হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওই ইনসুলেশনটা লাভ হচ্ছে না, তুমি বরং ডায়ামিটারের সাইজটাই বড় করে হিট ট্রান্সফার সারফেস এরিয়াটাই বাড়ায় দিচ্ছ। তো এটাও সিস্টেমের প্রপার্টি, ম্যাটেরিয়ালের প্রপার্টি অবশ্যই। বাট এই সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, ইটস নট লাইক আনকমন আর কি। ঠিক আছে, আমরা ছোট্ট একটা ক্যালকুলেশন দেখি, তাহলে জিনিসটা হয়তো আরেকটু ক্লিয়ার হবে। এই প্রবলেমটা দেখো।
ঠিক আছে, একটা পাইপ আছে যে পাইপটা রুমে এক্সপোজ করা, 20 ডিগ্রি এয়ারে এক্সপোজ আছে, সেই রুমের সিস্টেমের জন্য এইচ এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। বলতেছে পাইপটাকে অ্যাসবেস্টস দিয়ে ইনসুলেট করতে হবে, অ্যাসবেস্টস এর কে এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। তো পাইপের যদি টেম্পারেচার 200 ডিগ্রি হয়ে থাকে আর রুমের টেম্পারেচার 20 ডিগ্রি হয়ে থাকে, আর পাইপের ডায়ামিটার বলছে 5 সেন্টিমিটার ডায়ামিটার পাইপ, ঠিক আছে। তো বলছে যে তোমাকে ক্রিটিক্যাল থিকনেস অফ ইনসুলেশনটা বের করতে। প্রথম লাইনটা হলো ক্যালকুলেট দ্য ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশন, তুমি প্রথমে সেটা বের করবা, ঠিক আছে। সেটা জাস্ট প্রপার্টি থেকে চলে আসে, কত আসে আর এর ভ্যালু 0.06 মিটার মিটার। ওকে, তো আর এর ভ্যালু আমি জাস্ট কে আর এইচ দিয়েই বলে ফেলতে পারতেছি যে 0.06 বা যেটা বলো রাফলি 6 সেন্টিমিটারের কাছাকাছি, ঠিক আছে। এখন বলছে যে সেকেন্ড পার্ট, ক্যালকুলেট দ্য হিট লস ফ্রম এ 20 ডিগ্রি 5 সেন্টিমিটার ডায়ামিটার পাইপ। এখন আসল আসল প্রবলেম বলছে ক্রিটিক্যাল থিকনেস অফ ইনসুলেশনটা যেটা মানে রেডিয়াস অফ ইনসুলেশন বলছে 5.69। তুমি যদি প্লটটা চিন্তা করো, আমাদের যে প্লটটা ছিল, ফাইভ পয়েন্ট সেভেন ধরো এটা, আর তোমার পাইপের কত আছে ভ্যালু, তোমার অ্যাকচুয়াল পাইপের 5 সেন্টিমিটার ডায়ামিটার, মানে রেডিয়াস হলো 2.5 সেন্টিমিটার, তাই না। তো তোমার এই প্লটে তোমার পাইপটা এক্সিস্ট করতেছে এই জায়গায়, আর ক্রিটিক্যাল থিকনেস অফ ইনসুলেশন বলছে এই জায়গায়। তার মানে তুমি যখন এখন এটা থিকনেস বাড়াইতে থাকবা, 5.7 পর্যন্ত থিকনেস বাড়াইলেও তোমার হিট লস বাড়তে থাকবে, ঠিক আছে। তো এখন বলছে যে উইদাউট আর উইথ ক্যালকুলেট করো, তাইলে বুঝতে পারবা। তো আমার প্লট আমাকে বলে দিচ্ছে যে ইনসুলেশন দিলে হিট লস আর বাড়বে, ক্যালকুলেট করে আমাকে বলো যে ইনসুলেশন দিলে কি হবে, ইনসুলেশন না দিলে কি হবে, হিট লস কত হবে। তো যদি ইনসুলেশন না দেই তাহলে কিউ বাই এল ইকুয়াল টু 2 পাই, তোমার যে ইকুয়েশনটা ইউজ করছি 220, ও আচ্ছা সরি, এটা ইনসুলেশন দিয়ে ক্যালকুলেট করছে। ইনসুলেশন দিয়ে ক্যালকুলেট করছে যে আউটার ইয়েটা মানে 5.67 দিয়ে যদি তুমি ইয়ে করো আউটার ওয়াল, আর ইনার ওয়াল 2.5, আর এরকম জাস্ট এইচ নট এ নট করলে 105 ওয়াট আসে, ঠিক আছে। তোমার যদি ইনসুলেশন ইউজ করার কারণে তুমি হিট ট্রান্সফার করো। এখন ইনসুলেশন যদি না ইউজ করতাম, সিস্টেম যেমন ছিল তেমন যদি ফেলে রাখতাম, তাহলে 5.67 এর জায়গাটা তোমার থাকতো না। তো 2 পাই আর এল ইন্টু এইচ ইন্টু ডেল্টা টি যদি করতাম, তাহলে 84/8, ঠিক আছে। তার মানে তোমার যখন সিস্টেমটা অলরেডি চলতেছিল তখন তুমি 85 ওয়াট হিট লস করতেছিলা। এখন তুমি ক্রিটিক্যাল থিকনেস অফ ইনসুলেশন যদি ইউজ করো, তাইলে তুমি 105 ওয়াট/মিটার স্কয়ার ইউজ করবে। তার মানে তোমাকে ইনসুলেশন যত 5.67 রেডিয়াস পর্যন্ত বানাইতে হবে তোমাকে, এবং 5.67 রেডিয়াস পর্যন্ত তুমি বানায় তারপরে বেশি যখন যাবা তখন তোমার কমবে। এবং তার মানে তোমাকে যদি 84.8 যেটা অলরেডি এক্সিস্ট করতেছিল হিট লস, তার থেকে নিচে আসতে হয়, তাহলে তোমাকে হিউজ পরিমাণে ইয়ে দিতে হবে, মানে ঠিক ঠিক ইনসুলেশন দিতে হবে। কথাটা কি বোঝানো গেছে? স্যার হ্যাঁ বলো। স্যার এই পার্ট বি তে উইদাউট ইনস্টলেশনে অনলি কনভেকশন কেন আমরা কাউন্ট করলাম হিট লসটা? কোনটাই বুঝি নাই। স্যার অনলি পার্ট বি, হ্যাঁ, উইদাউট ইনস্টলেশন যে পার্টটা আছে এটাতে যখন আমরা হিট লস কাউন্ট করতেছি হ্যাঁ, তখন অনলি কনভেকশন কেন কাউন্ট করলাম? কনডাকশন আসার কথা ছিল। কন্ডাকশন আসে নাই কেন? হ্যাঁ হ্যাঁ স্যার। কন্ডাকশন আসতে পারতো দুইটা কারণ বলি। একটা হলো ভ্যালু খুব নেগলিজেবল হবে, বাট এখানে মেইন সাইন্টিফিক কারণ যে কারণে কন্ডাকশন আসে নাই সেটা হচ্ছে যে তোমাকে 200 ডিগ্রি যেটা বলে দিচ্ছে, সেটা যদি পাইপের আউটার ওয়ালের টেম্পারেচার 200 ডিগ্রি হয়,
তাহলে কন্ডাকশন হয়েছে কি হয় না সেটা কি তোমাকে কোনোভাবে ইম্প্যাক্ট ফেলবে? তুমি তো কন্ডাকশনের রেজাল্ট হিসেবে 200 ডিগ্রি পাইতেছো আউটসাইড ওয়াল টেম্পারেচার। আমার যদি ইনার ওয়াল টেম্পারেচার 200 ডিগ্রি বলে দিতাম, তাহলে আমাকে দেখতে হতো কন্ডাকশন করে আউটার ওয়ালে কত আসছে। আমার যদি আউটার ওয়াল টেম্পারেচার অলরেডি 200 ডিগ্রি থাকে, তাহলে কন্ডাকশন তুমি কিসের জন্য ক্যালকুলেট করবে? তুমি তো কন্ডাকশনের, স্যার বুঝছি বুঝছি বুঝছি। হ্যাঁ, আর তারপরে যদি ভেগ থাকে, তারপরে একটা কারণে কন্ডাকশন করতে পারবে না, সেটা হচ্ছে যে যেটা আমি বললাম যে ম্যাথের ট্রিক, যেটা যেই কারণে যেসব দেখে তুমি অঙ্ক ডিসিশন নিতে পারবে, সেটা হচ্ছে যে কন্ডাকশন করতে গেলে তোমাকে পাইপের থিকনেস বলা থাকতে হবে, তোমার বলা নাই। ঠিক আছে? এখন ধরো কোনো কারণে যদি ইনার ওয়াল 200 ডিগ্রি দেওয়া থাকতো আর থিকনেস দেওয়া নাই, তাহলে কিন্তু কন্ডাকশন করা উচিত ছিল আমার, কিন্তু তাইলে থিকনেসের অভাবে আমি করতে পারতেছি না। তখন আমাকে একটা অ্যাজাম্পশন দিয়ে দিতে হবে যে কনসিডারিং ভেরি থিন ওয়াল সো দ্যাট কন্ডাকশন ইজ নেগলিজিবল কম্পেয়ার টু কনভেকশন। এছাড়া তোমার তখন আর কিছু করা থাকবে না। আমি বলতেছি না যে আমার পরীক্ষা এরকম হবে, বাট রিয়েল লাইফে এরকম এক্সাম্পল পাইতে পারো। তোমার একটা ডেটা মিসিং থাকতে পারে একটা ইন্ডাস্ট্রি প্রবলেম সলভ করতে গেলে, এটা আসলে 1-2% হইতে পারে কনভেকশনের, তো আসলে ইগনোর করা যাইতেই পারে। বাট এই প্রবলেমের ক্ষেত্রে দরকারি হবে না, বিকজ আমার কন্ডাকশন পার হয়ে আসার পরে যেখানে শুরু হচ্ছে প্রবলেমটা, আমার প্রবলেমটা ওখান থেকে স্টার্ট, তো কন্ডাকশনের কোনো দরকার নেই। তো আমার 84.8 অলরেডি হিট লস হচ্ছে, তার থেকে কম হিট লস করতে হলে আমাকে অনেক পরিমাণ থিকনেস দিতে হবে। তো এই কার্ভটা যদি খেয়াল করো, আমার এখানে 84.3 ছিল, তো আমি যদি এতটুকু ঠিক করি তাইলেও 80.4.8 আসবে, তার থেকেও বেশি দিতে হবে আরো নামাইতে হলে আর কি। সো এটা কাইন্ড অফ লাইক একটা উইয়ার্ড সিচুয়েশন হয়ে যাবে। এইরকম সিচুয়েশনে তুমি অ্যাসবেস্টস দিয়ে ইয়ে করতে পারবা না। তাহলে আমার উপায় কি? হিট লস বন্ধ করতে পারবো না? বলো উপায় কি? কোন সাজেশন? ইনসুলেশন ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারি, ইয়েস, এটাই এটাই অ্যাকচুয়াল ইয়ে আর কি। তো ধরো এখানে এক্সাম্পল দিচ্ছে যে যদি আমি ফাইবার গ্লাস ইউজ করি, এই অ্যাসবেস্টসের বদলে ফাইবার গ্লাসের কে এর ভ্যালু হলো 0.04। ফাইবার গ্লাসের কে এর ভ্যালু যদি ইউজ করি, তাহলে ক্রিটিক্যাল ইনসুলেশনের দিয়ে এটা রেডিয়াস আছে 1.33। তো তোমার অলরেডি পাইপ আছে 2.5। ঠিক আছে, আমি যদি প্লটটা চিন্তা করি, আমার এখানে যদি এটা 2.5 বলি, ক্রিটিক্যাল ইনসুলেশন করছে 1.33, তার মানে হলো 1. উল্টা আঁকলাম, ফ্রেশ আঁকি একটা। 1.33 হলো ক্রিটিক্যাল, আর এখানে আমার অ্যাকচুয়াল পাইপে আছে তোমার 1.33-তে ম্যাক্সিমাম হবে বলছে, আর আমার পাইপ এক্সিস্ট করতেছে 2.5-এ। ঠিক আছে, তার মানে এখানে আমার পাইপের ডায়ামিটার, সো আমি যদি এখন বাড়িতে থাকি, তাহলে এটা অবশ্যই কমবে, বিকজ আমি ম্যাক্সিমাম অনেক পিছনে ফেলে রেখে আসছি। তো আমি ইজিলি এই ম্যাটেরিয়াল দিয়ে ইনসুলেশন দিতে পারি, যতই দিবা ততই কমতে থাকবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার হচ্ছে? কোনো কোশ্চেন থাকলে বলো। কি কোনো কোশ্চেন নাই? সব বোঝা শেষ? স্যার এই গ্রাফটা কোন ইকুয়েশন অনুযায়ী আসে? এই গ্রাফটা বুঝি না, কিসে বললা? কোন ইকুয়েশন থেকে আসে? জি স্যার। আচ্ছা, এই যে মেইন যে ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে আসে, কিউ বাই আর এর, কারণ তোমার ওয়াই এক্সিস কিউ আর এক্স এক্সিস আর নট, এই ইকুয়েশন থেকেই আসে। এটা কিন্তু নট নেসেসারি কোনো ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার এরকম কোনো ইকুয়েশন তুমি বলতে হবে, এটা জাস্ট
এক্সপেরিমেন্টালি ডিফারেন্ট আর নট বসাইলে ডিফারেন্ট কিউ আসে, এরকম করে করে প্লটটা করলে একসময় দেখা যায় যে ম্যাক্সিমাম আসে, তারপর আবার কমতে থাকে আর কি। তো ইটস নট এ নন শেপ যে তুমি একটা পার্টিকুলার প্যারাবোলিক বা এরকম কোন ইকুয়েশন দিয়ে তুমি ডিরাইভ করছো। এটা একটা কমপ্লেক্স ইকুয়েশন, বাট এটাতে ভ্যালু বসায় বসায় এক্সপেরিমেন্ট করলে যদি তুমি প্লট করো এরকম শেপ আসবে আর কি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, কালকে তাহলে আবার এরপর থেকে কন্টিনিউ করবো। আজকে তাহলে এখানেই শেষ করি। স্যার বলো। স্যার গতকালের ক্লাসে ভিডিও লেকচারটা পাবো কিভাবে? গতকালকের ক্লাসে ভিডিও লেকচারটা আমি আপলোড করে দিচ্ছি। সেটা আছে টিমসে? হ্যাঁ, সবগুলাই তো টিমসে আপলোড করে দেওয়া। আমি এখন স্যার আমাকে টিমসে আমি টিমসে খুঁজে পেলাম না স্যার, মানে আমাকে টিমসে হয়তো অ্যাড করা হবে। সেটা তো হওয়ার কথা না।